আমি সবুজ। আজকে ক্লাস শুরু করছি 3-এর একটা ডেমো ক্লাস। এটা হচ্ছে 6 নম্বর চ্যাপ্টারের একটা পার্ট, ছোট্ট একটা পার্ট। এটা হচ্ছে বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ আমরা ইতিহাস পড়বো ঠিকই, কিন্তু ইতিহাসে পড়বো সেই ইতিহাসের আমরা প্রথমে মেন কনসেপ্ট জানবো আগে, ঠিক আছে? এই যে আচ্ছা আজকে ধরো বঙ্গভঙ্গটা পড়া হচ্ছে। এই বঙ্গভঙ্গ জিনিসটা কি আগে জানতে হবে আমাকে ভালো করে, তারপর আমি মেন টপিকে ঢুকবো। যে কোনো পড়ার আগে তার হেডিং সম্পর্কে জানতে হবে। হেডিং যদি আমি ভালো করে বুঝতে পারি তাহলে আমার 30-40% পড়া আমার ওখানেই হয়ে মানে হালকা হালকা বোঝা হয়ে যাবে। তাহলে প্রথম আমরা জানবো আজকে যে বঙ্গভঙ্গ জিনিসটা কি। এই যে বঙ্গভঙ্গ, বঙ্গ এবং ভঙ্গ, এখানে দুটো ওয়ার্ড আছে। একটা হচ্ছে বঙ্গ আর একটা হচ্ছে ভঙ্গ, একটা হচ্ছে বঙ্গ। এই দুটো ওয়ার্ড আছে। ভঙ্গ কথার অর্থ হচ্ছে আমরা জানি যে ভাঙা, আর বঙ্গ কথার অর্থ হচ্ছে কি আমাদের যে এই যে বঙ্গদেশ বা বঙ্গ বা বাংলা। তাহলে কি তাহলে এটা দুখানা শব্দ হলো, একটা হচ্ছে বঙ্গ আর একটা হচ্ছে ভঙ্গ। ভঙ্গ কথার অর্থ হচ্ছে ভাঙা এবং হচ্ছে বঙ্গ কথার বাংলা, ঠিক আছে? মানে বাংলাকে ভাঙাই হচ্ছে এই দুখানা ওয়ার্ডের একটা হচ্ছে মিনিং, যে বাংলাকে ভাঙা হবে, ঠিক আছে? বাংলাকে ভাঙা হবে। এবার আমরা যে বর্তমানে যে পশ্চিমবঙ্গ বসবাস করি, এই যে পশ্চিমবঙ্গটা, এই ধরনের এইটা আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি। এইখানটাতে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি। এবং আগে এখন বর্তমানে যে বাংলাদেশ সেই বাংলাদেশ মিলিয়েছিল, এই বাংলাদেশ মিলিয়েছিল হচ্ছে তোমার কি বঙ্গদেশ। এই টোটালটা সব মিলিয়ে হচ্ছিল তোমার কি আগেকার দিনের বাংলা। এই জায়গাটাকেই হচ্ছে তোমার পরবর্তীকালে দুটো ভাগে ভাগ করা হয়েছে, যেটা বর্তমানে একদিকটার নাম হচ্ছে বাংলাদেশ আর অপর দিকটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। এর আরো অনেক কিছু কথা আছে, ডিটেলসে যাচ্ছি। যে প্রথমে আসি যে এই যে বঙ্গভঙ্গ, এই বঙ্গভঙ্গ কত খ্রিস্টাব্দে হয়? বঙ্গভঙ্গ হয়েছিল হচ্ছে 1905 খ্রিস্টাব্দে 19শে জুলাই। তাহলে বঙ্গভঙ্গ হয় কত খ্রিস্টাব্দে? শুরু হয় 1905 খ্রিস্টাব্দে 19শে জুলাই। এবং কার্যকর হয় হচ্ছে 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর ও সিটি অক্টোবর। এবার হচ্ছে যে এটা হয় মানে গৃহীত হয়। তাহলে আমরা মেন যেটা জানি যে আমাদেরকে বেশিরভাগ স্যাররা বা পরীক্ষায় পড়লে আমরা কি বলি যে বঙ্গভঙ্গ কত খ্রিস্টাব্দে হয়। এটা বঙ্গভঙ্গ হয়েছিল হচ্ছে 1905 খ্রিস্টাব্দে কত 19শে জুলাই। এবং যেটা আমরা মেন জানিনি, অনেককে আমি যে পড়াই অনেককে ধরি যে স্যাররা কি বলেছে এইটা বল। তা শুধু বলে যে কত খ্রিস্টাব্দে হয়েছে, তো এইটাই বলেছে। কিন্তু যে মেন ঘটনাটা হচ্ছে, তো মেন ঘটনা আরো অনেক কিছু আছে ওর মধ্যে। কি আছে যে এই 1905 খ্রিস্টাব্দে 19শে জুলাই এটা হচ্ছে তোমার কি বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় এবং কার্যকর হয়েছিল 1905 সালে 16 অক্টোবর। জিনিসের মধ্যে একটু ব্যাখ্যা করে বলি। ধরো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, ইনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন, ঠিক আছে? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা চালু করেছে একটা তারিখে, মানে তিনি স্পিচ দিয়েছেন যে আমি এত তারিখে কথা বলে যাচ্ছি যে এখানে এবার গোটা পশ্চিমবাংলার মানুষকে কি দেওয়া হবে, টাকা দেওয়া হবে, ঠিক আছে? বলে তো দিলেন, কিন্তু এই 2026-এর 1 জানুয়ারিতে আমার মায়ের অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো। তিনি কথাটা রেখেছেন, ঠিক আছে? এই টাকাটা ঢুকলো। তাহলে এখান থেকে কি বোঝা গেল? তিনি যেদিনকে বলেছিলেন সেদিনকে হচ্ছে তিনি গৃহীত হলো সেদিনকে, আর যেদিনকে টাকাটা ঢুকলো সেদিনকে হলো কার্যকর হওয়া। এই জন্য এইখানেই এই জিনিসটা যে গৃহীত হলো
যে আমাদের যে বাংলাকে দ্বিখণ্ডিত করা, এই যে ভাঙা, এই যে দুভাগে ভাগে ভাঙা, এটা গৃহীত ছিল কত খ্রিস্টাব্দে? 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই, ঠিক আছে। কিন্তু এটা কার্যকর হয়েছিল কত খ্রিস্টাব্দে? কার্যকর মানে পুরোপুরি ঠিকঠাক হয়েছিল 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর এটা হয়েছিল, ঠিক আছে। এবার আমরা জানবো যে, আমরা জানলাম যে বঙ্গভঙ্গ হয়েছে, হ্যান ত্যান এগুলো সব হয়েছে, কিন্তু বঙ্গভঙ্গ কেন হলো? ইতিহাস এমন একটা সাবজেক্ট, ইতিহাস আর ভৌত বিজ্ঞান কারণ জিজ্ঞাসা করে প্রচুর প্রচুর পরিমাণে। কি জিজ্ঞাসা করে? কারণ জিজ্ঞাসা করে। কিরকম কারণ? কেন হয়েছিল তা, কেন হয়েছিল বা কবে হয়েছিল? কবে তো আমরা জেনে গেছি, কিন্তু কেন হয়েছিল আমরা জানি কি? জানি। মানে এগুলো কারণ, মোট 3টে কারণ আছে, 3 থেকে 4টে কারণ আছে, ঠিক আছে। মেন তোমাদের 8-এর খুব ডিপলি না গিয়ে বেশি ডিপে যাওয়া দরকার নেই, ওপর দিয়েই ঠিক আছে, কারণ ডিপে যাওয়া মানে 10th লেভেল চলে যাওয়া হচ্ছে, কিন্তু আমাদের বেশি ডিপে না গিয়ে তোমার 10th লেভেল 8 লেভেলের বেশি ঠিকঠাক হবে। তাহলে আমরা জানবো এবার যে বাংলাকে কেন ভাঙা হয়েছিল, বাংলাকে কেন ভাঙা হয়েছিল। আমাদের বেশিরভাগ ভারতবর্ষে যখন ব্রিটিশ সরকার শাসন করছিল, সেই সময় বেশিরভাগ বিপ্লবী এবং জাতীয়তাবাদ মানুষ আমাদের এই বাংলা থেকে উদ্ভব হয়েছিল। মিনিমাম 70% মানুষ, 70% বিপ্লবী আমাদের এই ভারতবর্ষে এই বাংলা থেকে উদ্ভব হয়েছিল, ঠিক আছে, উদ্ভব হয়েছিল। এবং এই বাংলা থেকে উদ্ভব হওয়ার ফলেই প্রচুর পরিমাণে জাতীয় মানে বিপ্লব মানে আবির্ভাব হচ্ছে বিপ্লবীদের। এবার ব্রিটিশদের সরকারদের তো অসুবিধায় তারা পড়ে যাচ্ছে, যে কোথায় কি বোমা মেরে দিচ্ছে, কোথায় কি করে দিচ্ছে, এমনি করে দিচ্ছে। এই জন্য তারা পরিকল্পনা করলো যে বাংলাকে ভাঙা হবে। কিরকম ভাবে ভাঙা হবে না, হিন্দু মুসলমানদের মধ্যে মানে বিভেদ সৃষ্টি করতে হবে। তখন আমাদের যেখানে যখন বঙ্গভঙ্গ হয় সেই সময় আমাদের হিন্দুরাও যেরকম আছে, হিন্দুরাও এবং মুসলমানরা উভয়েরা কি করেছিল, দুজনেই মানে দুদিক থেকে বিপ্লবীদের উদ্ভব করেছিল। এবং তারা দুটো সম্প্রদায়ের মানুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে করেছে। উদাহরণ দিচ্ছি এমন একটা, ধরো তুমি আর তোমার বন্ধু স্কুলে খুব ভালো বন্ধু, একদম পুরো ফার্স্ট ক্লাস, মানে তোমাদের জুটি রাম লক্ষ্মণের মতো জুটি। কিন্তু তুমি স্কুলেতে কিছু করছো, করার সময় অন্য কোনো বন্ধু তোমার ভালো জিনিসটা দেখতে পাচ্ছে, এরকম হয়, হ্যাঁ অনেক স্কুলে হয়, এরকম অনেক স্কুলে হয়, ঠিক আছে। এরকম না হওয়ার কোনো কারণ নেই, আমাদের স্কুলে হতো, ঠিক আছে। ফলে সেই জিনিসটাকে ভাঙার জন্য বাইরে থেকে থার্ড পার্টি এসে তোমাদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং উল্টো পাল্টা বুঝিয়ে দিয়ে তোমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে দেবে, ঠিক আছে। যেখানে যখন ভালো বন্ধু ছিলে, তুমি বিপদে বললে ও তোমাকে সাপোর্ট করতো, ও বিপদে বললে তুমি সাপোর্ট করতে, সেই জিনিসটা হচ্ছে হবে না। তোমাকে এই থার্ড পার্টি সে বললে কিছু বলে দিল, তুমি তো কিছু মাইন্ড করে নিলে আর দিয়ে বন্ধুত্ব ব্যয় হয়ে নিলে, ঠিক আছে। এর ফলে কি হলো, তোমার দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। ওর কথা তোমার কাছে যদি বলে তোমার ঝাল হয়ে যায়, ওর কথা বললে তোমার কাছে ওকে যদি বলি ওই ঝাল হয়ে যাবে, এরকম জিনিসটা। ঠিক সেরকম ভাবেই এই ব্রিটিশ সরকার এইখানে আমাদের বাংলার যেতে এখানে কাজে লাগিয়েছিল। কিরকম কাজে লাগিয়েছিল, যে হিন্দু এবং মুসলমানদের দুজনদের মধ্যে ধার্মিক যে বিষয়টা, ওই ধার্মিক বিষয়টার উপরে তারা কি করেছিল, সব থেকে বেশি প্রভাব ফেলেছিল ধার্মিক জিনিসের উপর। হ্যাঁ, তাহলে ফলে যখনই ধার্মিক ব্যাপারটা নিয়ে দুখানা সম্প্রদায়ের মধ্যে ঝামেলা সৃষ্টি হলো, ফলে তখনই দুজনের মধ্যে হাত ছেড়ে দিল হিন্দু এবং মুসলমানরা, যে যার পথ সেটা দেখে নেবার, ঠিক আছে। এই জিনিসটা হলো, এই জিনিসটা হওয়ার পর যে অনেক রকমের যে বিপ্লবী সত্তাটা সেটা কমে গেল। এর ফলে ব্রিটিশদের অনেক কিছু সুবিধা হয়েছিল। কিরকম সুবিধা, যে তারা কোনো কিছু করছে, কেউ কিছুই বলছে না, এই জিনিসটা হয়েছিল। এইটাই হচ্ছে বঙ্গভঙ্গের মেন কারণ। তাহলে মোট 3টে কারণ, যে একটা হচ্ছে তোমার কি বাংলাকে ভাগ করা, সেকেন্ড কারণটা হচ্ছে তোমার কি বাংলাকে দ্বিখণ্ডিত করার ফলে যে জাতীয়তাবাদের বিকাশটা সেইটা বন্ধ হলো। 3 নম্বর হচ্ছে তোমার কি হিন্দু মুসলমানদের মধ্যে যে ঐক্য জিনিসটা ছিল, ঐক্য জিনিসটা ভাঙতে শুরু করলো, ঠিক আছে। এবার এইটা হচ্ছে মেনগুলো কারণ। আমাদের ভারতবর্ষে যেমন বঙ্গভঙ্গটা ব্রিটিশরা করলো, কিন্তু বঙ্গভঙ্গকে
বঙ্গভঙ্গ না হওয়ার জন্য আমাদের ভারতের লোকেরা বিভিন্ন রকম অনেক কিছু চেষ্টা করেছিল, যেমন অনেক রকম কিরকম, যেমন কবিরা চেষ্টা করেছিল, কবিরা, সাহিত্যিকরা, ঠিক আছে, বিপ্লবীরা তো করেছিল সেরকমই। তার মধ্যে একটা উল্লেখযোগ্য কবি হচ্ছে তোমার কি রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, এই রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিল? রাখি বন্ধন উৎসব চালু করেছিল। কত খ্রিস্টাব্দে? 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর। যেই দিনটা এই বঙ্গভঙ্গ কি হয়েছিল, কার্যকর হয়েছিল, সেই দিনটাতে এই রাখি বন্ধন উৎসব চালু করেছিল। আমরা কি রাখি বন্ধন উৎসব মানে কি? রাখি কে কাকে পড়ায়? আমাদের সম্প্রদায়ে কোনো মহিলা, দিদি, বোন কি করে? তার দাদা কিংবা ভাইকে পড়ায়, যাতে সেই রাখি বন্ধনের বদলে যাতে তার বোনকে বা দিদিকে সে রক্ষা করতে পারে, এই জন্য রাখিটা বানানো হয়, ঠিক আছে। এবং তাদের ভাই বোনের মধ্যে যে অটুট একটা বন্ধন, সেইটা যেন সবসময় চিরকাল থাকে, এই জন্য রাখি বন্ধন আমরা এখন পালন করি। কিন্তু 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিল। কারণ হচ্ছে তখন তো হিন্দু মুসলমানদের মধ্যে আসলে ভাঙন শুরু করে দিয়েছিল। সেই ভাঙনটা যাতে না হয়, পশ্চিমবঙ্গের মুসলমান এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গের বর্তমানে যেটা পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের হিন্দু এবং বাংলাদেশে বর্তমানে যেটা বাংলাদেশ, সেই বাংলাদেশের মুসলমানরা যাতে একভাবে একসঙ্গে সবসময় থাকে, এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিল? 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে রাখি বন্ধন উৎসব চালু করেছিল। ঠিক সেরকমই কিছু কিছু পত্রিকার সম্পাদকও বিভিন্ন রকমের তার দিক থেকে আটকানোর চেষ্টা করেছিল। যেমন আমরা বঙ্গভঙ্গ পড়ার সময় একটা সব থেকে গুরুত্বপূর্ণ শব্দ বয়কট শব্দ, ঠিক আছে, বয়কট শব্দ, এই শব্দটা আমরা শুনে থাকি বা পড়ে থাকি, যে অনেকে লেখা থাকে বয়কট কি জিনিসটা। বয়কট কি? বয়কট জিনিসটা হচ্ছে বাতিল করা বা বাদ দেয়া। কি বাদ দেবে? যে ইংল্যান্ড থেকে মানে বিদেশ থেকে আসা দ্রব্যগুলোকে আমরা বাদ দেবো বা আমরা ইউজ করবো না বা ব্যবহার করবো না, এটা হচ্ছে বয়কট বঙ্গভঙ্গের সময়, ঠিক আছে। এবং তার বদলে কি করতে হবে? তার বদলে স্বদেশী যে জিনিসগুলো, মানে নিজের দেশে, মানে নিজের দেশে যে সমস্ত জিনিসগুলো তৈরি হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো আমরা কি করবো? সব থেকে বেশি পরিমাণ ব্যবহার করবো, ঠিক আছে, এগুলো করবো। সেই জন্য এই যে বয়কট শব্দটা, এই প্রথম ব্যবহার হয়েছিল একটা পত্রিকার মাধ্যমে। সেই পত্রিকাটার নাম হচ্ছে সঞ্জীবনী পত্রিকা। কি পত্রিকা? সঞ্জীবনী পত্রিকা। এবং এই সঞ্জীবনী পত্রিকার সম্পাদক একজন ছিল, পত্রিকা আছে, সম্পাদক থাকবেই। সম্পাদকের নাম হচ্ছে কৃষ্ণ কুমার মিত্র। এই কৃষ্ণ কুমার দত্ত, আমার বড়টা ভুল হয়েছে, কৃষ্ণ কুমার দত্ত, ঠিক আছে, দত্ত। এবার এই যে বয়কট শব্দটা প্রথম ব্যবহার করেছিল, এটা খুব ইম্পর্টেন্ট, মানে শর্ট কোশ্চেনের দিক থেকে খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, ঠিক আছে। এবার আরো কিছু, এবার বইয়ের দিকে আসি। বইয়ের দিকে কিরকম বই? সেই বই যে হয়, যেমন হচ্ছে তোমার দি বেঙ্গলি পত্রিকা, এখানে সঞ্জীবনী পত্রিকা, আর একটা পত্রিকা হচ্ছে তোমার কি দি বেঙ্গলি পত্রিকা। এই দি বেঙ্গলি পত্রিকা, এই যে দি বেঙ্গলি পত্রিকা, এই দি বেঙ্গলি পত্রিকা এটা একটা উদাহরণ হয় সঞ্জীবনীর মধ্যে একটা পত্রিকা। এই যে পত্রিকাটা, এই পত্রিকা কার লেখা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দি বেঙ্গলি পত্রিকার মাধ্যমে, এই যে পত্রিকাটা, এটাই নিজের পত্রিকা, এই পত্রিকার মাধ্যমে তিনি বঙ্গভঙ্গের কি করেছিল? বিরোধিতা করেছিল। এবং এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হতো, এটা শর্টকাটে বলা হতো বাংলার মুকুটহীন রাজা। কি বলা হতো? বাংলার মুকুটহীন
মুকুটহীন রাজা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, কিন্তু সব কোশ্চেনের দিক থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কি নাম ছিল? বাংলার মুকুটহীন রাজা বলে আখ্যা দেওয়া হতো। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম? বয়কট হলো, তোমার রাখি বন্ধন উৎসব হলো, বেঙ্গলি পত্রিকা হলো। এখানে একটা কথা বলেছি যে বাংলার মুকুটহীন রাজাকে বলা হতো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু আর একটা শর্ট কোশ্চেন আছে, সেটা একটা মুকুটহীন রাজা, সেটা হচ্ছে বরিশালের মুকুটহীন রাজা। কি সালের? বরিশালের মুকুটহীন রাজা। বরিশালের মুকুটহীন রাজা, এই যে বরিশালের মুকুটহীন রাজা তাকে বলা হতো, আমরা পড়লাম বাংলা, বরিশালের মুকুটহীন রাজাকে বলা হতো অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত। এই অশ্বিনী কুমার দত্ত, এই অশ্বিনী কুমার দত্তকে কি বলতো? বরিশালের মুকুটহীন রাজা বলা হতো। এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হতো। ঠিক আছে, বাংলার মুকুটহীন। এবার এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবীন্দ্রনাথ ঠাকুর তো রাখি বন্ধন উৎসব চালু করেছিল। এই রাখি বন্ধন উৎসব চালু করার পর তিনি একটা গান গিয়েছিলেন। কি গানটা? বাংলার জল, বাংলার ফল, বাংলার বায়ু, বাংলার মাটি, এই যে গানটা আছে, এই গানটা তিনি এখানে গিয়েছিলেন। যদি বলে তাহলে এই যে বাংলার যে গানটা তিনি গিয়েছিলেন কোন আন্দোলনের সময় গিয়েছিলেন? সেটা হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় গিয়েছিলেন। ঠিক আছে, এবং আমাদের ভারতবর্ষের যখন বঙ্গভঙ্গ হয়েছিল, তার মধ্যে নারীরা কি করেছিল? যেমন হচ্ছে সরলা দেবী চৌধুরানী, ঠিক আছে, তার লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার তৈরি করেছিলেন। এবং আর একটা হচ্ছে ভারতীয় যে পত্রিকা, ভারতীয় পত্রিকাটা সরলা দেবী চৌধুরানীর। ঠিক আছে, এবার আমরা আসি যে ছাত্রদের এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ছাত্ররা কি করেছিল? ছাত্ররা কি করেছিল? বিদেশি শিক্ষাকে তুই চলে যা, আমি তোর শিক্ষা গ্রহণ করবো নি, এই জিনিসটা করেছিল। এবং নিজের দেশের যে শিক্ষাটা, জাতীয় শিক্ষা, সেই জিনিসটা কি ছাত্ররা কি করেছিল? নিজেদের মধ্যে রেখেছিল। ঠিক আছে, তারপর কি করেছিল? বিভিন্ন রকম দোকানের সামনে পিকেটিং মিছিল। পিকেটিং কথার অর্থ কি? পিকেটিং কথার অর্থ হচ্ছে বড় বড় যে ব্যানারগুলো নেয়, বড় বড় ব্যানারগুলো হয়, এরকম এই ব্যানারগুলো কি করেছিল? ব্যানারগুলোকে নিয়ে কোনো দোকান বা কোনো আন্দোলনের সামনে বসে ধর্ণা দেওয়াটাই করেছে তোমার কি? পিকেটিং করা। ঠিক আছে, ছাত্ররা করেছিল। এবার ছাত্ররা তো এরকম করছিল, ছাত্ররা এরকম করার সময় ব্রিটিশ সরকার একটা আইন জারি করলো, তার নাম হচ্ছে তোমার কি? সার্কুলার জারি করেছিল। ঠিক আছে, এই সার্কুলারের আবার ভাগ আছে। ঠিক আছে, সার্কুলারটা হচ্ছে তোমার কি? ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটা আইন। ঠিক আছে, সার্কুলারের আবার ভাগ আছে কার্লার, ফেডারাল, আর হচ্ছে তোমার কি? লায়ন। কার্লার, ফেডারাল, আর হচ্ছে তোমার কি? লায়ন সার্কুলার। এই তিনটে সার্কুলার যে করা হয়েছিল, এই তিনটে সার্কুলারের মধ্যে কেন সার্কুলারগুলো আনা হয়েছিল? কারণ যখন ছাত্রছাত্রীরা এত পরিমাণ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগদান করছিল, মানে ব্রিটিশরা তাদেরকে সামলাতে পারছিল, এই জন্যই সার্কুলার নামে এক আইন পাস করেছিল, যার মধ্যে লেখা ছিল যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বঙ্গভঙ্গ আন্দোলনে অংশগ্রহণ করবে তাদেরকে স্কুল কলেজ থেকে বহিষ্কার করা হবে, এবং সরকারি যে চাকরি, সেই চাকরির পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এবং যে তারা সরকারি চাকরি করছে তাদেরকে ওই জায়গা থেকে বরখাস্ত করা হবে। ঠিক আছে, এই হচ্ছে সার্কুলারের কাজ। এবং এবার হচ্ছে যে এই সময় একটা ব্যক্তির উদ্ভব ঘটে, সতীশ চন্দ্র বসু। আর চন্দ্র বসু, ঠিক আছে, সামথিং চন্দ্র বসু না কথা, শচীন্দ্র প্রসাদ বসু কি করেছিল? শচীন্দ্র প্রসাদ বসু এই ব্যক্তির উদ্ভব ঘটে। এবং এই ব্যক্তির উদ্ভব যখন ঘটে কি করেছিল?
কি করেছিল, যেখানে এরকম ওর উদ্ভব হয়ে এত আমরা মানা দিচ্ছি, এই যে সার্কুলার চালু করেছিল, এই সার্কুলারের বিপরীত একটা কাজ করেছিল, অ্যান্টি সার্কুলার সোসাইটি তৈরি করেছিল। কি তৈরি করেছিল? অ্যান্টি সার্কুলার সোসাইটি তৈরি করেছিল। কি করেছিল? এই সতীন্দ্র প্রসাদ বসু। ঠিক আছে দাদা, অ্যান্টি সার্কুলার কি? অ্যান্টি সার্কুলারটা হচ্ছে, দেখো, অ্যান্টি অ্যান্টি কথার অর্থ কি? অ্যান্টি কথার অর্থ হচ্ছে প্রতিরোধক। এটাকে বললে বুঝবে। ধরো একটা তোমার মধ্যে ভাইরাস ঢুকেছে, ভাইরাসটাকে বের করার জন্য তোমাকে অ্যান্টিবডি নিতে হবে। ঠিক আছে, সেরকমই এই যে সার্কুলারগুলো চালু করা ছিল, এই সার্কুলারের বিরোধিতা করার জন্য একটা সার্কুলার তৈরি করেছিল, সেটা হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি। কি করেছিল? সতীন্দ্র প্রসাদ বসু। কত খ্রিস্টাব্দে? 1905 খ্রিস্টাব্দেই করেছিল। এবং এই 1905 খ্রিস্টাব্দে করলো। এর কাজটা কি ছিল? এর কাজ একটাই কাজ ছিল, যে সমস্ত ছাত্রছাত্রীরা এই কার্লার সার্কুলার, পেলার এবং লাইন সার্কুলারের দ্বারা স্কুল, কলেজ এবং সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হয়েছে, তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করা এবং তাদেরকে কর্মরত হওয়ার একটা দিক তুলে দিয়েছিল হচ্ছে তোমার কি, এই সতীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটিটা প্রতিষ্ঠা করে। ঠিক আছে, প্রতিষ্ঠা করে। এটা হচ্ছে তোমার কি অ্যান্টি সার্কুলার সোসাইটি। পরীক্ষায় পড়বে হচ্ছে তোমার কি, পরীক্ষায় 4 নম্বরে খুব কম পড়ে, 2 নম্বরে পড়ে তোমার কি অ্যান্টি সার্কুলার সোসাইটি কি চালু করেছিল। ঠিক আছে, সার্কুলার গুলো পড়ে। ঠিক আছে, সার্কুলার গুলো পড়ে। রাখি বন্ধন উৎসব পড়ে। তারপরে তোমার হচ্ছে তোমার সঞ্জীবনী পত্রিকা পড়ে, এইটা পড়ে। ঠিক আছে, এই জিনিসগুলো ভালো করে দেখতে হবে, এই জিনিসগুলো পড়ে। এবার হচ্ছে তোমার কি বঙ্গভঙ্গের মধ্যে আরো অনেক কিছু আছে, যেমন তোমার ছাত্ররা কি করেছিল, ছাত্ররা পিকেটিং করেছিল যে ওদের শিক্ষা আমরা গ্রহণ করবো না, আমরা নিজেদের জাতীয় শিক্ষা গ্রহণ করবো। ঠিক আছে, এবং ওইগুলো করার ফলে সার্কুলারগুলো জারি করা হয়েছিল। তাহলে এইগুলো এখানে ইম্পর্টেন্ট। আরো ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, সেগুলো মানে এখানের মধ্যে বলা হয় না। ঠিক আছে, যেমন তোমার আনন্দমোহন বসু কি করেছিল, তোমার ওই মিলন মন্দির স্থাপন করেছিল। কারণ কেন মিলন কথা অর্থ কি? মিলন কথার অর্থ হচ্ছে দুটো কোনো কিছু এক জায়গায় জড়ো করা বা সঙ্গম করা, সেটাকে মিলন বলা হয়। ঠিক আছে, সেরকমই যাতে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যাতে ঐক্য বজায় রাখে, মানে তাদের মধ্যে সম্পর্কটা ভালো থাকে, সেই জন্য তারা কি করেছিল, মিলন প্রতিষ্ঠা করেছিল আনন্দমোহন বসু। ঠিক আছে, এরকম অনেক আরো কোশ্চেন আছে। ঠিক আছে, এটা শুধুমাত্র ডেমো ক্লাস বলেই এতটাই থাক এখানে পর্যন্ত। ঠিক আছে, আর এটা একটা অরিজিনাল ক্লাস করাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। মিনিমাম তোমার শুধু বঙ্গভঙ্গটাকে নিয়ে তুমি থাকতে যাও, সেটা মিনিমাম ঘন্টাখানেক আরাম করে যাবে। ঠিক আছে, মিনিমাম ঘন্টাখানেক শুধু বঙ্গভঙ্গ নিয়ে, শুধু ডেমো ক্লাস বলে একটা এরকম। ঠিক আছে।